রাজনৈতিক ইতিহাস তো আর এই 3 মাসের ক্যালেন্ডারে সীমাবদ্ধ থাকবে না, অবশ্যই এটির সঙ্গে সঙ্গে আরো বেশি উন্মোচিত হবে। এবং বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের প্রতি যা আবেগ রয়েছে, গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে, সাংবিধানিক ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেটের প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে, সেটি বাংলাদেশের মানুষ পুনঃস্থাপন করবে বলে মনে করি। আপনারা দেশে ফিরবেন কি করে? দেখুন, আমার অবস্থানে তো আপনি অবগত নন। আচ্ছা, আপনি না হয় অবস্থান জানি না আমরা, কিন্তু আমরা অনেকের অবস্থানই জানি। আপনাদের অনেকেই যে দেশে নাই সেই বিষয়টা আমরা নিশ্চিত, এবং কে কোথায় আছে তাদের অবস্থানও অনেকটাই আমরা নিশ্চিত। আপনারা এই যে, এবং আপনাদের যে মানে দলের নেত্রী, সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও চলে গেলেন, পালিয়ে চলে গেলেন ভারতে। দেশে ফেরার আপনাদের মানে কৌশলটা কি বা পরিকল্পনাটা কেমন? যদি বলি সামনে এটি নির্বাচনে অংশগ্রহণের জন্যই বা কিভাবে ফিরবেন? দেখুন, এটি তো মূল রাজনৈতিক দলের প্রশ্ন। যেটি বিষয় সেটি হচ্ছে যে, আমি যেটি বিশ্বাস করি একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে, সেটি হচ্ছে যে কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই একটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন নিশ্চিত করবে। এবং রাজনৈতিক দল অবশ্যই জনগণকে সাথে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে, এই অবৈধ সাংবিধানিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। সাদ্দাম, আমরা দেখছি যে আপনারা ট্রাম্প আসাতে আওয়ামী লীগের মধ্যে বেশ একটা খুশি বা সন্তুষ্টি, সেটি আসলে কেন? ট্রাম্পের উপরে কিসের ভরসা? বাংলাদেশে অনেকেই, আন্দোলনকারীদের অনেকেই ট্রাম্প লীগ বলে এখন এটাকেও ট্রল করছে। বাংলাদেশের আওয়ামী লীগের দেশরত্ন শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই আমরা আমাদের কুক্ষিগত গণতন্ত্র হোক, আমাদের সাংবিধানিক কুক্ষিগত গণতন্ত্র থেকে মুক্ত করা হোক, সাংবিধানিক ধারাবাহিকতা হোক, জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, সেটিতে বাংলাদেশ প্রত্যাবর্তন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণ, সেটি তো অবশ্যই আমরা মনে করি যে শেখ হাসিনার সরকারের যে সার্বিক গ্রহণযোগ্যতা, শেখ হাসিনা সরকারের আন্তর্জাতিক সূচকগুলো উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে তার যে সাফল্য, সেটির প্রেক্ষিতে স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার যে বৈশ্বিক নেতৃত্ব, সেটির প্রতি একটা আস্থার প্রতিফলন যে কোনোখানি ঘটবে বলে আমরা মনে করি। আচ্ছা, মানে বাইডেন প্রশাসন থাকলে সেই আস্থার জায়গাটা খুব হচ্ছিল না, যেটি ট্রাম্প প্রশাসন আসলে হবে বলে আপনারা মনে করেন? আমরা কিন্তু আবারও বলছি যে, এটি প্রথম কথা হচ্ছে যে জনগণই সংগঠনের সবচেয়ে বড় শক্তি এবং জনগণই এখানে নেতৃত্ব প্রদান করবে। পারিপার্শ্বিক রাজনৈতিক অবস্থা যাই ঘটুক না কেন, এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয় সুনিশ্চিত। এবং যারা অপশক্তি রয়েছে, যারা সাময়িকভাবে হয়তো মনে করছে তারা বিজয়ী হয়েছে, তারা আসলে বিজয়ী নয়, বরং গণতন্ত্রকে বিজয়ী করেই, জনগণের শক্তিতে, অভ্যন্তরীণ শক্তিতেই আমাদের জনগণ ঘুরে দাঁড়াবে, সংগঠন ঘুরে দাঁড়াবে এবং অপশক্তিকে মোকাবেলা করবে। সাদ্দাম, আপনি খুবই দারুণ সুবক্তা। আপনি, আপনার বক্তব্যের মধ্যে আসলে অনেক কিছু আমি খুঁজে পাচ্ছি না, যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নটা কোথায় চলে যাচ্ছে। আপনাদের পরিকল্পনার কথাটা আমি জানতে চাচ্ছিলেন। আপনি বলছেন বিচারিক প্রক্রিয়ার কথা। সাংগঠনিকভাবে আপনাদের কেমন পরিকল্পনার সামনে? বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে, আপনি জানেন যে গোটা দেশব্যাপী আমাদের নেতাকর্মীরা জুলুমের শিকার, নির্যাতনের শিকার, নিষ্পেষণের শিকার। আমরা যখন কথা বলছি, আপনি আমরা আপনার সঙ্গে আলোচনাতেও আমরা গিয়েছি, আপনি বলছেন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আপনার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে আলোচনা হয়েছে, হ্যাঁ, সেটি আপনি আপনার ব্যাখ্যা দিয়েছেন, আমরা আমাদের ব্যাখ্যা দিয়েছি। ছেলেমেয়েরা বা আমাদের যারা দর্শক, তারাই সেটি নির্ধারণ করবে। এবং এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু কয়েক লক্ষ শিক্ষার্থী রয়েছে যারা তাদের পরীক্ষা কার্যক্রমে, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না, শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের কর্মী হওয়ার কারণে, সমর্থক হওয়ার কারণে, কিংবা দূরতম ভাবে সম্পৃক্ত সেটি হওয়ার কারণেই কিন্তু আজকে অনেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না। বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী হওয়ার কারণে, কিংবা শুধুমাত্র নির্দিষ্ট মত প্রকাশ কারণে আজকে হয়তো তারা 4-5 বছর 6 বছর লেখাপড়া শেষ করেছে, সেখান থেকে তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে, তাদেরকে 5 বছর 10 বছর বিভিন্ন মেয়াদে তারা শাস্তি প্রদান করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে কেউ যদি কখনো যায়ও, সেই পরীক্ষা কেন্দ্র থেকে তুলে নিয়ে তাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। কারো বিরুদ্ধে যদি মামলা নাও থেকে থাকে, অজ্ঞাতনামা মামলা তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবং গোটা বাংলাদেশের ছাত্রলীগের, বিশেষ করে আপনি জানেন যে গোটা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মী, সবারই বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, পরিবার হত্যাযজ্ঞের শিকার হয়েছে। এটি হচ্ছে গোটা বাংলাদেশের প্রেক্ষাপট। তো আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় যেটি প্রায়োরিটি, সবচেয়ে বড় যেটি চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রাম। আমরা মনে করি যে এই অগণতান্ত্রিক অপশক্তি যেটি আমাদেরকে জবরদখল করে রেখেছে, গোটা বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছে, আমরা মনে করি যে গোটা বাংলাদেশে আজকে এক ধরনের জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত হয়েছে, একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বাংলাদেশ। এবং জনগণের, আপনি একটি সরকার গঠন করবেন, জনগণ আপনাকে ম্যান্ডেট প্রদান করবে, সেটির আলোকে আপনি সরকার গঠন করবেন, সরকারের জবাবদিহিতা থাকবে। এটি একটি প্রক্রিয়া, এটির মাধ্যমে আপনি জনগণকে ধর্তব্যের মধ্যে আনছেন কি আনছেন না,
সেটি প্রমাণিত হয়। তো সার্বিকভাবে আমাদের বর্তমান যে সংকটটি রয়েছে এটি গণতন্ত্রের সংকট, এবং বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনে সমস্ত কর্মপ্রয়াস হচ্ছে যে এই গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এই লক্ষ্যে সংগ্রাম করে বাংলাদেশ ছাত্রলীগের আপনি প্রয়াসের কথা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্রের পথে ফেরা। প্রকাশ্য রাজনীতিতে আপনি ফিরতে গেলে আপনার কি মনে হয় ইরাকের সাদ্দাম হোসেনের মতো কোনো পরিণতি, বর্তমান যে প্রেক্ষাপটের কথা আপনি উল্লেখ করছিলেন, সেরকম কোনো আশঙ্কা কি আপনি নিজে মনে কখনো করেন? মানে বাংলাদেশের সাদ্দাম হোসেন, আমরা এই সরকারের যে নিষেধাজ্ঞা, যারা সংবিধান গ্রহণ নিজেরাই মানে না, তারা যখন আইনের দোহাই দেয় সেটি আমাদের কাছে হাস্যকর মনে হয়। তারা যারা বাংলাদেশের প্রতিক্রিয়াশীল উগ্রবাদী সংগঠনগুলো, তারা তাদের নিষেধাজ্ঞার আওতায় বাইরে নিয়ে এসেছে, এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, শুধু তাই নয়, বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে যখন তারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু আমরা সুস্পষ্ট হয়ে বলেছি যে এটির কোনো গ্রাহ্যতা আমরা করি না, এটির কোনো আইনগত, নৈতিক, কোনো যৌক্তিক ভিত্তি আমাদের কাছে নেই। এই কারণে অপ্রকাশ্য কার্যক্রম বলে বাংলাদেশের কোনো কিছু আমরা প্রকাশেই সবকিছু করব। আমরা বাংলাদেশ এই অবৈধ সরকারের এই নিষেধাজ্ঞাকে আমরা থোড়াই কেয়ার করি, এবং বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে সুসংগঠিত হয়ে পরিবর্তিত দাঁড়াতে পারছেন না আপনারা, এইটা তো বাস্তবতা। মানে থোড়াই কেয়ার না করেই বাকি হচ্ছে, কেয়ার তো করতেই হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই কর্মসূচি পালন করছে। আজকেও মিছিল হয়েছে, এই 10 নভেম্বরে বাংলাদেশ ছাত্রলীগ কর্মীরা সমবেত হয়েছে। তারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বিভিন্ন ধরনের যে পরিপ্রেক্ষিতের মধ্যে আমরা বর্ণনা করেছি, এ ধরনের ঘটনাগুলো শিকার হয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশ ছাত্রলীগ রুখে দাঁড়িয়েছে, এবং একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড ধাপে ধাপে উত্তীর্ণ হয়। বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সফল হবে। অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন। আপনি অনেকগুলো অভিযোগ করছিলেন বর্তমান সরকারের বিরুদ্ধে। সেই অভিযোগগুলো নিয়ে হয়তো সরকারের যারা আছেন তাদের সাথে যখন কথা বলার সুযোগ হয় সেইগুলো নিয়ে কথা বলবো। এরকম ভুরি ভুরি অভিযোগ আওয়ামী লীগ সরকারের উপরে আপনি নিশ্চয়ই শুনেছেন আছে, সংবিধান আইনের ব্যত্যয় ঘটানো, সেই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে কখনো মানে আমি সেটাও একটু আগে জিজ্ঞাসা করছিলাম, আপনারা কখনো অনুতপ্ত কিনা? আপনারা কি মানে দেশবাসীর কাছে কোথাও কোনো জায়গায় ভুল হয়েছে, ক্ষমা চাইছেন, এরকম কোনো জায়গায় গিয়ে পৌঁছাবেন কিনা? দেখুন, একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড তো একটি বৃহত্তর দৃষ্টিকোণের বিষয়। তো সংগঠনগুলো সবসময় একটা ধরনের প্রচেষ্টা থাকে গণমুখী থাকার, কিংবা সময়ের সঙ্গে আপ টু ডেট থাকার, কিংবা কোনো বিষয়ে থাকলে সংশোধনমূলক প্রক্রিয়া গ্রহণ করার। এটি তো একটি সংগঠনের জন্য একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর এই সরকার উৎখাতকে কেন্দ্র করে সার্বিক বিষয় আপনি যেটি বলছেন, সেটি তো আপনার নিজস্ব মতামত থাকবেই, সংগঠনের নিজস্ব মতামত রয়েছে, আমাদের নিজস্ব অবজারভেশন রয়েছে। সেই লক্ষ্যেই তো বাংলাদেশ ছাত্রলীগ এই বিষয়টিকে সার্বিকভাবে দেখবে।